স্ত্রীর নামে মাদারীপুরেও ৯০ একর জমি কেনেন বেনজির আহমেদ। জোর করে লিখে নেয়ার দাবি স্থানীয়দের। ফৌজদারি অপরাধ বলছেন আইনজীবীরা। অনুমোদন ছাড়াই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে স্লিপার বাস। এসএস বিক্রির আগেই ম্যানেজ হয় নম্বর প্লেট। আমদানিকারক ও বিআরটি এর পাল্টাপাল্টি দোষারোপ। এবং ত্রুটিপূর্ণ নির্মাণে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বোয়িং। গুছিয়ে দিতে দৌড়ঝাঁপ যুক্তরাষ্ট্রের। ফ্রান্সের এয়ারবাস কেনার পথে ঢাকা। ব্যবসা ও নিরাপত্তাকে প্রাধান্যের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শেষে ঘরে ফিরছেন উপকূলের বাসিন্দারা। তবে এখনও অনেক জায়গায় খাদ্য সহায়তা না পৌঁছায় দুর্ভোগে দিন কাটছে তাদের। ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষতি হওয়ায় দিশেহারা তারা। জনপ্রতিনিধিদের দাবি, ব্যক্তিগত অর্থায়নে চলছে সহায়তা কার্যক্রম, আর দ্রুত সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। অপূর্ব রিপোর্ট। কোনো ত্রাণ তো কিছু পাইনি ভাইয়া, আমার কোনো করতে নেই। আমি কি করি কাম কর? আত্মীয় স্বজন তো কেউ আইয়ে দাঁড়িয়ে তো কেউ দেয় নাই। মেম্বার চেয়ারম্যান আমাকে চিনে না, তারা কিছু দেয় না। অনেক সরকার ত্রাণ দেয়, কিন্তু আমাদের এই যে কোনো ত্রাণ এই যে পৌঁছে নাই। ক্ষতিগ্রস্ত আছেন তাদের ব্যাপারে তিনি এসে একটা সিদ্ধান্ত নেবেন। এখানে ইউনো সাহেবেরা যারা আছেন, সরকারি কর্মকর্তা যারা আছেন, তারাও চেষ্টা করতেছেন। আমরা খবর পাওয়া মাত্র 1 মিনিটও বসে থাকছি না, সেখানে যেয়ে ত্রাণ বিতরণ করেছি। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন তিনি। এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়ায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাব তার কাছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়াতে। আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাঙ্গাবালী কলাপাড়া এই যে জনপদ রয়েছে, এটি বিধ্বস্ত হয়েছিল। সেই জায়গাটি পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো প্রধানমন্ত্রীর যে সমাবেশ, সেই সমাবেশ ঘিরে মানুষের উপস্থিতি ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। বেলা 12টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আগমন করবেন, সেই কথা রয়েছে। তো এখানে মানুষের 2000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। এরপরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বেলা 1টার দিকে তিনি বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিআইপি লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তো পটুয়াখালীর কলাপাড়া এবং রাঙ্গাবালীর যে ঘূর্ণিঝড় বিধ্বস্ত জনপদ, এই বিধ্বস্ত জনপদ স্বচক্ষে দেখার জন্য প্রধানমন্ত্রী এই কলাপাড়াতে আসছেন। রাঙ্গাবালী, কলাপাড়া, পটুয়াখালী 4 সংসদীয় আসন, এটি খুবই পাশাপাশি এলাকা। এবারের ঘূর্ণিঝড় রেমাল এটিতে আঘাত এনেছিল পটুয়াখালীর এই অঞ্চল দিয়ে। লণ্ডভণ্ড হয়েছিল রাঙ্গাবালী কলাপাড়ার জনপদ। সেই জনপদ দেখার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী এখানে আসছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে পুরো এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম শুরু হয়নি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে প্রধানমন্ত্রীর প্রোগ্রামকে ঘিরে। তো প্রধানমন্ত্রী কলাপাড়ার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হেলিকপ্টারে এসে নামবেন। এরপর সেখান থেকে মোজাহরউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে সমাবেশে যোগ দিবেন। সমাবেশ শেষে তিনি 2000 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এরপরে তিনি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যাবেন। তো মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসার পূর্বে আরও কয়েকটি এলাকা, পিরোজপুরের মঠভারিয়া এবং বরগুনার একটি জায়গা পরিদর্শন শেষে পটুয়াখালীর কলাপাড়াতে আসবেন। পটুয়াখালীর কলাপাড়া থেকে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শিকদার জাবির হোসেন যোগ দিয়েছিলেন পটুয়াখালী থেকে। এবার আমরা একটু সিলেটে যাব। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সড়ক তলিয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে গোয়াইনঘাটের যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির, যাব তার কাছে।
আমি এই মুহূর্তে আছি সিলেট গোয়েনঘাট উপজেলা সড়কে। আমার পিছনে যে সড়কটি চলে গেছে সেটি হচ্ছে গিয়ে গোয়েনঘাট উপজেলা সদরের সাথে সিলেটের সংযোগ সড়ক, এবং এই সড়কটি দেখে বোঝা যাচ্ছে যে সড়কটির পুরো অংশই এইভাবে পানিতে তলিয়ে গেছে। এখানকার যে 13টি উপজেলা রয়েছে সেই গোয়েনঘাটের 13টি উপজেলার মানুষই এখন পানিবন্দী হয়ে গেছে। শুধুমাত্র এই উপজেলা নয়, এর পার্শ্ববর্তী সীমান্তবর্তী উপজেলা গোয়েনঘাট, জৈন্তা, কোম্পানিগঞ্জ এলাকার মানুষ একেবারে পানি বন্দী হয়ে গেছে। এর কারণ হচ্ছে কি সুরমা এবং কুশিয়ারা দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। অন্যদিকে ডাউকি, জাফলংয়ে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। এই গোয়েনঘাটের যে গোয়েন এবং সারি নদী দুটিই বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। এই এলাকার মোট 5টি নদী বিপদসীমার উপর দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আবহাওয়া অফিস বলছে, পানি উন্নয়ন বোর্ড বলছে আজ বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, যার কারণে এবং পানিরও গতি কমে যাচ্ছে, যার কারণে হয়তো আজকে বিকেলের দিকে অথবা কালকে সকালের দিকে এই পানি অনেকটাই কমে যাবে। এদিকে সিলেটের পার্শ্ববর্তী যে চেরাপুঞ্জি, ভারতের চেরাপুঞ্জি, সেখানে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই কারণেই এই সিলেটের সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে পাহাড় থেকে পানি নেমে আসছে। উজান থেকে পানি নেমে আসার কারণে সিলেটের বিস্তীর্ণ এলাকা মানুষ পানিতে তলিয়ে যাচ্ছে। প্রত্যেকটি এলাকায় এই এলাকার যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। গোয়েনঘাটের 56টি এবং জৈন্তাপুরে প্রায় 30টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সব আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ প্রবেশ করছে এবং ঘর বাড়ি থেকে গবাদি পশু নিয়ে মানুষজন নিরাপদ স্থানে চলে যাচ্ছে। অনেককে আমরা দেখেছি সিলেটে যারা আত্মীয় স্বজন আছে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছে। সব কিছু মিলে বলা যায় এই গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তার মানুষ এক আতঙ্কর মধ্যে দিন কাটছে। কারণ হচ্ছে কি 2022 সালে একটি ভয়ঙ্কর বন্যা হয়েছিল এই এলাকায়। সেই 2022 সালে ভয়ঙ্কর বন্যার কথা মনে পড়ে এই এলাকার মানুষ আবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। মোটামুটি এই ছিল সিলেট অঞ্চলের যে আকস্মিক বন্যার কারণে বিভিন্ন নির্মাণাঞ্চল তলিয়ে যাচ্ছে তার সবশেষ খবর। ইকরামুল কবির, সিলেট থেকে। ঝড়ে দিনাজপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যরাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, রাস্তায় উপড়ে পড়েছে গাছ। এই মুহূর্তে বালুয়াডাঙ্গায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাব তার কাছে। দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব, সেটি কিন্তু দিনের আলো ফুটার পরে আমরা দেখছি যে অনেক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এই মুহূর্তে বালুয়াডাঙ্গা এলাকায় রয়েছি, শহরের আপনার পাশেই এই মহল্লাটি। এখানে দেখা যাচ্ছে যে আপনার আধা পাকা এবং কাঁচা যে বাড়িঘরের যে টিনের চালা সেগুলো আপনার উড়িয়ে নিয়ে গেছে, এবং পাশাপাশি এখানকার যে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই এলাকার আপনার যারা মানুষজন আছেন তারা বলছেন যে রাতের বেলা যেহেতু ঘর বাড়ি আপনার যে টিনের চালা এবং বিভিন্ন জায়গায় উড়ার কারণে আপনার ব্যাপক যে ক্ষতি হয়েছে, তারা এখন কিন্তু অনেকে আপনার গাছতলায় রয়েছেন। বিশেষ করে আপনার যেহেতু এই এলাকার আপনার দরিদ্র মানুষের আপনার বসবাস, তারা যেটা বলছেন যে এই ঘূর্ণিঝড়ে তাদের বাড়িঘরে যে চালা যেভাবে আপনার উড়ে গেছে, এবং টিনের অনেক ঘরে দেখা যাচ্ছে যে সিমেন্টের যে আপনার বৈদ্যুতিক পোল, সেই বৈদ্যুতিক পোলগুলোও আপনার ঘরের মধ্যে অনেকে পড়ার কারণে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে এই বিষয়টি জেলা প্রশাসক শাকিল আহমেদের সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলেছেন যে শুধু দিনাজপুর শহর নয়, আশেপাশের উপজেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ের আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়গুলো এখনও আপনার নিরূপণ করা হয়নি। তারা যেটা বলছেন যে যেখানে যদি জানমালের ক্ষতি হয়ে থাকে তাহলে জেলা প্রশাসনের তরফ থেকে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিশেষ করে বৈদ্যুতিক পোলগুলো আমরা রাস্তার সামনে পড়ে থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ আপনার বন্ধ রয়েছে, এবং এই বিদ্যুৎ পোলগুলো আপনার সরানোর কাজ এবং গাছগুলো আপনার কেটে সরানোর কাজ করছেন যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। সকাল থেকে তারা কিন্তু আপনার বিভিন্ন রাস্তায় যে পড়ে থাকা বৈদ্যুতিক পোল এবং গাছের যে গুঁড়িগুলো আছে সেগুলো তারা সরানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা যেটা বলছেন যে এই বৈদ্যুতিক পোল এবং গাছের গুঁড়ি সরানোর পরেই আপনার পিডিপি তারা বিদ্যুৎ সংযোগের বিষয়টি আপনারা দেখবেন। অনেক জায়গায় কিন্তু আপনার এই যে ক্ষতচিহ্ন কিন্তু আপনার অনেক বেশি, যেহেতু আমরা শহরের মধ্যেই আর দেখাচ্ছি এই বিষয়টি আপনার উপজেলা পর্যায়ে বিশেষ করে ধানেরও আপনার কিছু ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছ থেকে সর্বশেষ ঝড়ে ক্ষয়ক্ষতির চিত্র এই ছিল।
গোলাম নবী দুলাল, দিনাজপুর থেকে। সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রীর নামে মাত্র 2 বছরে প্রায় 90 একর জমি কেনা হয়েছে। এত বিপুল সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এলো তা নিয়ে আলোচনা হলেও যাদের কাছ থেকে কেনা হয়েছে তারা স্বেচ্ছায় দিয়েছেন কিনা সে প্রশ্ন অনুচ্চারিতই থেকে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে বেনজির আহমেদের কাছে জমি বিক্রি করা অনেকেই জোর জবরদস্তির শিকার হয়েছেন। কেউ কেউ জমি না দেয়ায় নির্যাতিত হওয়ার অভিযোগও রয়েছেন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন সাদা দাকন। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা। অবসরে যাওয়ার 1 মাস আগ পর্যন্ত মাত্র 2 বছরে প্রায় 90 একর জমি কেনা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি জমি। এত জমি কেনার টাকা যোগান দিতে দুর্নীতি হয়েছে কিনা তা জানতে সাবেক আইজিপিকে সপরিবারে হাজির হতে তলব করেছে দুদক। আর এই সুযোগে নিজেদের উপর হওয়া জবরদস্তির বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন রাজৈরের ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, স্ত্রীর নামে জোর করে ফসলি জমি লিখে নিয়েছেন বেনজির আহমেদ, আর এতে সহায়তা করেছেন তৈয়ব আলী নামে স্থানীয় এক ব্যক্তি। জমি লিখে না দিলে নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে। জোর পূর্বী নিয়েছে, জমিটা দেবো না, এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই স্যার যাই নেই ও দ্বারা দেখাইতে আবার এমনও নিচ্ছে। আমাদের দলিলের উপর দিয়ে সে আবার দলিল করছে। জোর করে কারো জমি লিখে নেয়া ফৌজদারি অপরাধ জানিয়ে এর শাস্তি আর প্রান্তিক কৃষকের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা। যদি এটা সত্য হয় তাহলে নিশ্চয়ই তার বিচার হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্সে আছে। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। 60 বিঘার অতিরিক্ত জমি থাকলে কোনো ব্যক্তির নামে বা পরিবারের নামে সেটা কিন্তু সরকার আইন আমলে নিতে পারে। যারা ক্ষতিগ্রস্ত তারা যদি আইনের আওতায় আসে, মামলা করে, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি আদালত বিবেচনা করে দেখতে পারে। মাদারীপুরে সাবেক পুলিশ প্রধানের বিপুল সম্পত্তির খবর জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। অনুমোদন নেই কিন্তু মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে বিলাসবহুল স্লিপার বাস। বেআইনি হলেও ঠিকই বিআরটি এর রেজিস্ট্রেশন নম্বর আছে। দেশের বিভিন্ন রুটে চলাচল করা অন্তত 450 বাসের। বাস মালিক, চেসিস আমদানিকারক এবং বিআরটিএ সবাই দুষছেন একে অপরকে। তবে স্লিপার বাসের মালিকরাই বলছেন আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটি এর নম্বর ম্যানেজ করে দেয়। মেহেদি হাসানের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম গাবতলী বাস টার্মিনাল। সময় সংবাদের ক্যামেরা দেখে দূরপাল্লার এই বাসের পালানোর চেষ্টা, কিন্তু কেন? বিআরটির তথ্য মতে বাংলাদেশে এ ধরনের স্লিপার বাস চলার অনুমতি নেই। তার উপর যেসব চেসিসের উপর স্লিপারগুলো তৈরি হচ্ছে সেটিও অবৈধ, কারণ এসব চেসিসের ক্যাটালগ বলছে ধারণ ক্ষমতা সিঙ্গেল ডেকের বা একতলার, কিন্তু বাস বানানো হয়েছে দ্বিতল তো বটেই, তার উপর স্লিপার। যদিও মালিক সমিতি নিজেরাই এসব বাসের ঘোর বিরোধী। এই গাড়ি একটু স্পিডে টানলে এই গাড়ি হিলতে থাকে, তো এই গাড়িটা দোতলা বাস বানানোর জন্য তো এই চ্যাসিস তৈরি করা হয় নাই। এই বাস কিভাবে রেজিস্ট্রেশন পেল? বিআরটিএ কর্তৃপক্ষ এসব বাসের পক্ষে যুক্তি না দেখালেও বাসগুলো কিভাবে নিবন্ধন পেল সে বিষয়ে দায়ী সারা উত্তর দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। আইন বিধিতে স্লিপারের কোনো ডেফিনিশন নেই। বাসটা আছে রেজিস্ট্রেশন নেয়, তখন এটা সিঙ্গেল ডেকারে ছিল। পরবর্তীতে ওরা শেপ চেঞ্জ করে কিছু সিঙ্গেল ডেকারকে স্লিপার করেছে। অবশ্য মূল গোমর ফাঁস করেছেন স্লিপার বাসের মালিকেরাই। আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটিএর নম্বর ম্যানেজ করেন, পরে চেসিস কিনে নিজেদের মতো স্লিপার বাস বানিয়ে ফেলেন মালিকেরা। ইফাদ, বিকে অটোমোবাইলস এরা বিআরটিকে আলাদা টাকা দেয় যে আমার এই গাড়িগুলি আসলে পারমিট দিয়ে দিবেন। দেশে তৈরি স্লিপার বাস কিংবা দোতলা বাসের চেসিস আমদানি করছে মূলত বিকে এবং ইফাদ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান। বৈধতা না থাকলেও নিজেদের ইচ্ছে মতো স্লিপার বাস নির্মাণ, ক্যাটালগের নিয়মনীতি না মানার বিষয়গুলো স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি কোনো কর্মকর্তা। গাড়ি দেখানো হতো না, গাড়ি না দেখে নাম্বার দিত, এটা বাস সারি বলতে পারে। অথচ অদৃশ্য কারণে এসব বাস জব্দ করছে না আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিআরটিএ। এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে, সংশ্লিষ্ট সবার সাথে
একটা সমন্বিত উদ্যোগে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সন্দেহ নেই দেশের সড়ক মহাসড়ক আগের চেয়ে উন্নত হয়েছে অনেক। সেই বিবেচনায় বর্তমান মহাসড়ক যদি স্লিপার বাস চলার উপযুক্ত হয় তবে সেই মানের চেসিস আমদানির আগে আইন পরিবর্তনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।